দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। জয়ন্তীতে এসে আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবো। আমরা আবার স্বাধীন হব। সকল ধরনের অপশাসনের থেকে আমরা গণতন্ত্র ফিরে পাবো, আমরা মত প্রকাশের অধিকার ফিরে পাবো, আমরা সুশাসন ফিরে পাবো। এই সরাসরি সম্প্রচারে যোগ দিচ্ছেন মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাহমুদ ভাই, আমরা আলোচনার শুরুতেই আমরা আলোচনা করতে চাই, আপনি দীর্ঘদিন পরে আপনি আমার দেশ ইউকে সম্পাদনা শুরু করেছিলেন। তো আমরা গতকাল একটি দুঃখজনক খবর পেলাম, অলিউল্লাহ নোমান যিনি লন্ডনে এই সার্বিক সমন্বয় করেন, আপ করতে দিচ্ছে না। তো কার্যত আমার দেশ ইউকে বন্ধ হয়ে গেছে, এরকমই আমাদেরকে জানানো হয়েছে। তো বিষয়টা কি, এটি দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই, আপনি যদি আমাদের একটু বলেন সংক্ষেপে। নিশ্চয়ই। আসলে যে কোনো ফ্যাসিবাদী সরকার কি করে, প্রথম কাজ যেটা করে সেটা হলো ভিন্ন মত দমন করে। তো বাংলাদেশ সরকার তাই করেছে। তো দেশের ভেতরে আমার দেশ আপনারা জানেন যে দুবার বন্ধ করেছিল। প্রথমে বন্ধ করলো 2010 সালে, তো আবার 6 সপ্তাহ পরে আমরা শুরু করেছিলাম। পরবর্তীতে 2013 সালে আবার যখন আমাকে গ্রেফতার করে নিয়ে গেল, ওদিন থেকে আমার দেশ বন্ধ, এবং এখন পর্যন্ত আমার দেশের যে প্রেস ছাপাখানা সেটা পুলিশের বেআইনি দখলে, এবং আর এটা চালু করা সম্ভব হয়নি। এবছর আগস্ট মাসে লন্ডন থেকে আপনি যেটা বললেন যে একদল তরুণ বিনিয়োগকারী তারা আমার দেশ ইউকে নামে একটা কোম্পানি শুরু করে এবং আমাকে প্রস্তাব দেয় এটা সম্পাদনা করবার জন্য। তো 4 মাস আমরা চালাতে পারলাম, কিন্তু এই 4 মাসের মধ্যে এই সরকার কি করলো দেখুন। প্রথমে বাংলাদেশে 12 ঘন্টার মধ্যে ডোমেন বন্ধ করে দিল, যার জন্য বাংলাদেশের যারা আমার পাঠক তারা কিন্তু এটা সহজে দেখতে পারেন না, তাদের ভিপিএন এর মাধ্যমে অনেক কষ্ট করে দেখতে হয়। তো সেটা তো বাংলাদেশের খুব কম সংখ্যক মানুষই এই ভিপিএন এর মাধ্যমে দেখতে পারেন। এটা গেল একটা। আর দ্বিতীয় যে কাজটি তারা করছিল 4 মাস ধরে, তারা জালিয়াতি করছিল। এখন হয় কি, বাংলাদেশ যখন একটা ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসে, তখন যে প্রজাতন্ত্রের কর্মচারী যারা থাকে তারা তার ব্যক্তিগত বাহিনী বা ব্যক্তিগত কর্মচারীতে পরিণত হয়। বাংলাদেশে তাই হয়েছে। বাংলাদেশের পুরো গোয়েন্দা দল এটা শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী ছাড়া আর কিছু না, এবং তাদের দুটো মানে মনিব বা মালিক যাই বলেন, একটা হলো শেখ হাসিনা আর একটা হলো দিল্লি। এরা করেছে কি, প্রথম থেকেই আমার বিভিন্ন লেখা, বিশেষত আমার লেখা নিয়ে যেগুলো আমি সম্পাদকীয় লিখি, তারা ভুয়া সাইট থেকে 10 বছর আগের সাইট থেকে তারা বলেছে এগুলো থেকে আমি 10 বছর আগে বিক্রি করেছি তাদের কাছে। এইভাবে তারা আমাদের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমার দেশ ইউকে, সেগুলো সম্পর্কে ভুয়া নালিশ করেছে তারা। মজার ব্যাপার হলো, যেমন ধরুন এইবার কদিন আগে বাইডেন ইলেকশনে জিতলো আমেরিকায়, আপনি যেখানে আছেন, তো সেটা নিয়ে আমি লিখলাম। তো 10 বছর আগে কি করে এটা আমি লিখতে পারলাম এবং সেটা বিক্রি করলাম? আমি তো ভবিষ্যৎ বক্তা ছিলাম না যে 10 বছর আগে আমি জানতাম যে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হবে। তো এবারেও ওরকম একটা তারা কাজ করলো, এবং এরকম 5 বার তারা করেছে। আমরা অনেকগুলো কিন্তু আমরা শীর্ষ আমাদের লিড নিউজ করেছি এটার উপরে, যে তারা যে করছিল। এবং আমরা কি করছিলাম আপনি বুঝবেন, এটা অনেকেই বুঝবেন হয়তো দর্শকের মধ্যে, আমরা ডোমেন কোম্পানি চেঞ্জ করে এটা চালাচ্ছিলাম, এবং এরকম করে 5 বার আমরা ডোমেইন কোম্পানি চেঞ্জ করেছি। তারপরে মনে হলো যে এটার একটা বিহিত হওয়া দরকার, কারণ এভাবে কতগুলো কোম্পানি আপনি চেঞ্জ করবেন, একসময় আপনাকে তো এদের সাথে মুখোমুখি লড়াই করতে হবে। তো সেই সিদ্ধান্তটা আমি এবার নিলাম। আমি ওদের দাবি অনুযায়ী আমাদের যে লেখা সেগুলোকে আমরা সরিয়ে নেইনি, যেটা নিয়ে ওরা ভুয়া আপত্তি উত্থাপন করেছে। আমারই এডিটোরিয়াল, কদিন আগে লেখা, এই গত সপ্তাহের এডিটোরিয়াল। তো তারা যখন বললো, আমরা বললাম না, আমরা তার জবাব দিলাম। তারা যখন চিঠি দিল আমাদেরকে যে, এবং মজার ব্যাপার কি জানেন, এদের ঠিকানা কি দেয়, এই ডোমেন গুলোর ঠিকানা দেয় মিন্টু রোডের ঠিকানা। মিন্টু রোড মানে ডিবি অফিস, ওই অফিসের ঠিকানা দেয় ঢাকার। আবার কেউ কেউ ঠিকানা দেয় বোম্বে থেকে, তার মানে ধরে নেওয়া যায় যে এর সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা হয়তো জড়িত, তাহলে বোম্বের ঠিকানা কেন আসে? আবার ভুয়া ঠিকানা কেউ কেউ দাবি করে আপনি যে দেশে আছেন এফবিআই এর, চিন্তা করেন এফবিআই এর নামে একজন বাংলাদেশি নাগরিক এফবিআই ঠিকানা দিয়ে ভুয়া নালিশ। এবার নালিশ করার পরে আমরা উকিলের চিঠি দিলাম যে তোমাদের এটা সম্পূর্ণ মিথ্যা, এবং এটা তোমরা করো না, এটা করলে আইনের ব্যত্যয় হবে। তো গত 2 সপ্তাহ ধরে আমাদের সাথে এই লড়াইটা চলছিল ডোমেন কোম্পানি। তো ডোমেন কোম্পানি দুর্ভাগ্যজনক ভাবে তারা আমাদের যে উকিলের চিঠি এবং আমাদের যে এফিডেভিট, যে এটা আমার লেখা,
এটা বর্তমান সময়ের উপরে লেখা, একেবারে কারেন্ট ইস্যু। 10 বছর আগে এটা বিক্রি করার কোনো সুযোগই নাই, কারণ কারেন্ট ইস্যু নিয়ে 10 বছর আগে লেখা সম্ভব না। এগুলো বলা সত্ত্বেও গতকাল থেকে তারা এটাকে বন্ধ করে দিচ্ছে। আমরা এখন তো আপনি জানেন যে নিউ ইয়ার্স আজকে, এরপরে প্রায় 4-5 দিন বন্ধ থাকে সবকিছু। রোববার পর্যন্ত এমনি বন্ধ, তার মানে 3 তারিখ পর্যন্ত বন্ধ। 4 তারিখে অফিস আদালত খুলবে লন্ডনে। তো লন্ডনে আমার অলিউল্লাহ নোমানের সাথে কথা হয়েছে। তো খুললে পরেই আমরা আইনের আশ্রয় নিতে যাচ্ছি। আমরা ওদের নিয়ম আছে একটা, যে 24 ঘন্টা সময় দিতে হয়। যখন আপনি কোর্টে যাবেন তার আগে যিনি বিবাদী তাকে 24 ঘন্টা সময় দিতে হয়। তাহলে আমরা ডোমেইন কোম্পানিকে একটা চিঠি দেবো 24 ঘন্টা সময় দিয়ে, যে 24 ঘন্টার মধ্যে আপনারা শুধু আবার আপলোড করবেন তাই নয়, আমাকে ক্ষতিপূরণ দেবেন, মানে আমার দেশ ইউকে কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন, কারণ আমার যে আপনারা ক্ষতি করলেন, ইমেজের এবং ব্যবসার ক্ষতি করলেন। তো সেটা যদি 24 ঘন্টার মধ্যে না হয়, তাহলে আমরা টার্গেট করেছি হয়তো দ্বিতীয় সপ্তাহে আমরা ইউকের আদালতে মামলা করবো এই ডোমেইন কোম্পানির বিরুদ্ধে। আসলে সব কলকাঠি নাড়া হচ্ছে তো বাংলাদেশ থেকে, কিন্তু সেটা তো প্রচ্ছন্ন ভাবে। কাজে বাংলাদেশের শেখ হাসিনার নামে তো আর আমি সরাসরি মামলা করতে পারছি না, কারণ তিনি প্রত্যক্ষ না, প্রচ্ছন্ন। তো যে প্রত্যক্ষ, তার বিরুদ্ধেই আমরা আইনের আশ্রয় নেব। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মহোদয়, যে পদ্ধতিতে আমার দেশের উপর হামলা করলো সেই পদ্ধতিতেই আমার ইউটিউবের প্রথম চ্যানেল, সেটার উপরে তারা হামলা করেছে। 10 বছর আগের একটা ওয়েবসাইট করে তারা আমার কিছু ভিডিও আপলোড করে কপিরাইট স্ট্রাইক করছে যে এগুলো আমাদের প্রপার্টি। তো এগুলো এখনো চলছে। আমিও ইউটিউবকে আমার লয়ার চিঠি দিয়েছে, সবকিছু মিলিয়ে চলছে। সাময়িক কিছু হ্যাসেল করা আর কি, পারবে না, আলটিমেটলি পারবে না। আমরা আশাবাদী যে আবার আমরা খুব শীঘ্রই শুরু করতে পারবো ইনশাল্লাহ, এবং এই মামলাতে তো আমরা জিতবই ইনশাল্লাহ। কারণ ও দেশে তো আর ফ্যাসিবাদের আদালত না, আওয়ামী আদালত না, আওয়ামী কোর্ট না। আওয়ামী কোর্ট যেহেতু না, সুতরাং রায় তো আমাদের পক্ষে ইনশাল্লাহ আসবে। আর হয় কি, এই মানে সব থেকে দুর্ভাগ্যজনক হয়ে যায় যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যখন এই ধরনের জালিয়াতিতে জড়িত হয়ে যায়। আপনি দেখুন বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারীদের কি অবস্থা। তারা রাস্তায় নেমে মিছিল করছে আওয়ামী ক্যাডারের মতো, বিচারপতিরা শুদ্ধ মিছিল করছে। যেহেতু লজ্জা শরম বলে আর কিছু অবশিষ্ট নাই এই দেশে। মানে ওই যে বলে না, একটা বাংলায় একটা কথা আছে আমাদের, যে খোল নলচে পাল্টে ফেলতে হবে। তো বাংলাদেশেও কিন্তু খোল নলচে পাল্টে ফেলতে হবে। যদি কোনোদিন জনগণের বিপ্লবের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে এই যে এখনকার যারা, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এদের সবাইকে বিদায় করতে হবে রাষ্ট্রের দায়িত্ব থেকে। এবং মাহবুবে, যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে আমার দেশ ইউকে লিঙ্ক বন্ধ, 12 ঘন্টার মধ্যে বন্ধ করে দিল। তাদের হাতে প্রচুর মিডিয়া, 30-40টা টেলিভিশন, 50-60-70-100-200 পত্রিকা, নামে বেনামে ভুয়া অনলাইন থেকে শুরু করে বাস্তব অনলাইন পোর্টাল প্রচুর। তো সেখানে আমার দেশ বা ধরুন আমাদের একটি ছোট ইউটিউব চ্যানেল, আপনি জানেন যে সাম্প্রতিক সময় হাইকোর্ট থেকে বলছে এটা বন্ধ করে দেওয়ার জন্য। তো নানা রকম ভাবে তারা যে চাপ সৃষ্টির যে কৌশল, এই ভীতির কারণটা কি? একটি আমার দেশ বা একটি ইউটিউব চ্যানেল নিয়ে তাদের এত মাথা ব্যথা, এত শঙ্কিত হয়ে পড়লো কেন? এটা আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে তারা খুব ভালো করে জানে যে তারা সম্পূর্ণ বেআইনি ভাবে ক্ষমতায় টিকে আছে, জনগণের উপর নিপীড়ন করে টিকে আছে, পুলিশকে ব্যবহার করে পুলিশি রাষ্ট্র বানিয়ে বাংলাদেশকে টিকে আছে, এবং জনগণ সম্পূর্ণভাবে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন মুখ ফিরিয়ে নিয়েছে। আমার ব্যক্তিগত ধারণা, আমি মোটামুটি বাস্তবসম্পন্ন ধারণা করতে পছন্দ করি, যে ম্যাক্সিমাম 20% লোক বাংলাদেশের এদের সমর্থনে এখন থাকতে পারে। কোন 20% আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি না। তো বাকি 80% মানুষ এই মুহূর্তে শেখ হাসিনার পতন চায়, এতে কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশের মানুষ দারুণ কষ্টের মধ্যে কিন্তু দিন কাটাচ্ছে। উন্নয়নের জোয়ারের গল্প চলছে, কিন্তু উন্নয়নের জোয়ারের যে টাকা পয়সা, সেগুলো শেখ পরিবার ভাগ বাটোয়ারা করে নিচ্ছে, আর সেনাবাহিনী এবং পুলিশে তাদের যারা তাবের আছে তাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিচ্ছে, তাদেরকে চুরির সুযোগ দিচ্ছে, অবারিত দুর্নীতির সুযোগ দিচ্ছে। এভাবে তারা টিকে আছে। তো তারা জানে যে এবার যদি এই সরকারের পতন হয়, 75 সালের পরে তো আওয়ামী লীগের লোকজন টিকতে পেরেছিল বাংলাদেশে, এবার তারা জানে যে তাদের পক্ষে কারো পক্ষে বাংলাদেশে থাকা সম্ভব হবে না। এবং তারা মনে করে যে আপনি কথা বলছেন, আমি লেখালেখি করছি, আপনার মাধ্যমে মাঝে মাঝে কথাবার্তা বলছি, খুব বেশি আমি আসি না ইউটিউবে, আপনি জানেন, আপনি বললে তারপরেই আমি আসি, আমি আসতে চাই না।
কারণ খুব বেশি কথা বলতে ভালো লাগে না, বয়স হয়ে গেছে। কিন্তু সব মিলে হচ্ছে এটা কি যে আপনি এবং আমরা যে কাজটা করছি সেখানে জনগণকে কিছু তথ্য দিচ্ছি, আমরা স্পর্শকাতর তথ্য দিচ্ছি। আপনি আর্মি চিফের টেলিফোনের রেকর্ড আপনি দিয়েছেন, আমি অনেকগুলো দুর্নীতির কাহিনী ইতোমধ্যে দিয়েছি, এবং বিভিন্ন ইস্যুতে আমরা জনগণকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি বাংলাদেশের প্রকৃত অবস্থা এবং ভারতীয় যে আধিপত্যবাদ তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি। এবং আমি মনে করি বর্তমানে বাংলাদেশের মানুষ টোটালি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, এবং এই সমস্ত কারণে যে আমরা যে কাজ করছি এর ফলে যদি একটা গণবিস্ফোরণ হয় বাংলাদেশে, সেটা মোকাবেলা করার ক্ষমতা শেখ হাসিনার নাই, এটাই বাস্তবতা। আমি আপনাকে বলছি, আমি খুবই কনফিডেন্ট যে জনগণ যদি সাহস করে রাস্তায় নামতে পারতো, এই সরকার পালানোর সময় মানে জায়গা পাবে না, এভাবে পালিয়ে যাবে। তো এই জন্য তারা একটা ভীতির পরিবেশ তৈরি করে রাখে, এই জন্য তারা আমাদের কথা বলার অধিকার আটক রাখছে, যাতে করে তাদের তথ্যগুলো জনগণের কাছে চলে না আসে। আর একটা কারণ আছে যে আপনি আমি মাত্র 2-4 জন আমরা কথা বলছি, কিন্তু এই কথাগুলো শুধু বাংলাদেশে যাচ্ছে না, কিন্তু আপনি যে কথা বলছেন, আমি যে লেখালেখি করছি, এটা কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও চলে যাচ্ছে। তো আন্তর্জাতিক ফোরামে যাওয়ার কারণে হচ্ছে কি যে শেখ হাসিনার জন্য একটা বিপজ্জনক পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। একটা উদাহরণ আপনার দেশেরই আমি দিই, যেমন এই মুহূর্তে সৌদি আরবের ক্রাউন প্রিন্স MBS, তো MBS খুব চেষ্টা করছে, তার নামে একটা মামলা হয়েছে আমেরিকায়, এখন চেষ্টা করছে যে ট্রাম্প যাওয়ার আগে যাতে আগাম ক্ষমা করে যায়। এই জন্য সৌদি গভর্নমেন্ট কিন্তু খুব চেষ্টা করছে, ট্রাম্পের সাথে দেন দরবার করছে, তারা আগাম ক্ষমা করে গেলে তাহলে আমেরিকার আদালতে তার বিরুদ্ধে আর কি বলে মামলা চলবে না। তো হাসিনার মধ্যেও কিন্তু এই ভয়টা আছে যে এখন পর্যন্ত হাসিনার বিরুদ্ধে মামলা হয়নি, কিন্তু যদি মামলা হয়ে যায় আমেরিকাতে মামলা হয়ে যায়। কারণ MBS যতজনকে, MBS এর যে মেইন অপরাধ যেটা বলা হয় যে একজন সাংবাদিককে হত্যা করেছে, এবং সেটা কিন্তু টার্কিতেই হত্যা করেছে, আপনি জানেন এটা। এরকম তো শত শত মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে, এবং এটা তো আর্মি চিফ নিজেই বলেছেন যে সবগুলো হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা দায়ী। কারণ শেখ হাসিনা কাকে দিয়ে করাচ্ছে এগুলো? জেনারেল সিদ্দিককে দিয়ে করাতো, তারেক সিদ্দিকীর নাম তো নিয়েছে জেনারেল আজিজ। তো তারেক সিদ্দিকী কার উপদেষ্টা? শেখ হাসিনার উপদেষ্টা। সুতরাং শেখ হাসিনা যাদেরকে হত্যা করতে বলে, যাদেরকে গুম করতে বলে, তারেক সিদ্দিকী সে কাজগুলোই করছে। কাজে আলটিমেটলি এই সমস্ত মানবতা বিরোধী অপকর্মের দায় শেখ হাসিনার উপরে হবে। এবং আমি কনফিডেন্ট ইনশাআল্লাহ যে কোনোদিন না কোনোদিন ইউরোপে হোক কিংবা আমেরিকাতে হোক কিংবা আন্তর্জাতিক আদালতে হোক হাসিনার বিরুদ্ধে মামলা হবে, এবং শেখ হাসিনা এটা ভয় পায়। এবং এই কারণেই তারা চায় না যে আমাদের মিডিয়াগুলো বিদেশেও চলুক, এত ভয় এইটা। তবে একদিন না খুব সহজেই মামলা হবে মাহমুদ ভাই, আপনাকে এই বিষয়টা অবহিত করে রাখি। আপনিও নিশ্চয়ই জানেন, আমিও কিছু খবর পাচ্ছি যে সবাই প্রস্তুতি নিচ্ছে একটি শক্তিশালী মামলা দায়ের করার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। পাশাপাশি আরেকটি বিষয় খুব ইন্টারেস্টিং, এই যে ধরুন তারা কিন্তু ধরেন আমার দেশ চললে বা আমার ইউটিউব চ্যানেলে বাংলাদেশের মানুষ বা পৃথিবীর বাংলা ভাষাভাষীরাই দেখতো, কিন্তু এই যে তারা যে আপনাদের উপর যে থাবা বিস্তার, এটি যখন ব্রিটিশ কোর্টে যাবে এটি তখন ইন্টারন্যাশনালি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে। অবশ্যই অবশ্যই। এবং এটা সমস্ত জার্নালিস্ট কমিউনিটি, ইন্টারন্যাশনাল জার্নালিস্ট, যেমন ধরুন আপনার আমেরিকাতে CPJ আছে, ফ্রান্সে আছে রিপোর্টার্স উইদাউট বর্ডার, এরকম সংগঠন যারা আছে, প্লাস হিউম্যান রাইটস সংগঠন যেটা আছে, যেমন হিউম্যান রাইটস ওয়াচ আমেরিকাতে, FIDH ফ্রান্সে, ইংল্যান্ডে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সব জায়গায় যাবে। আপনাকে আমি বলে রাখলাম আমরা মামলা করা মাত্র এটা নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনা শুরু হবে। আমি শুধু এটার জন্য অপেক্ষা করছি। এই অপেক্ষা আর কত, 10 দিন, 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা মামলা করবো। এবং মামলা করলে, কারণ এখনই আমি আন্তর্জাতিক কমিউনিটিকে এটা বলতে পারতাম, কিন্তু এখন বলছি না কেন, যে ব্রিটিশ কোর্টে মামলাটা যাক, তখন ইট বিকামস এ লিগাল ইস্যু। তখন আর এটা মাহমুদুর রহমানের বক্তব্য না, এটা কিন্তু, তাই না, এটা একটা আইনি বিষয় হয়ে দাঁড়াবে। এটা আপনি যেটা বললেন যে এটার মূল্য অনেক বেশি হয়ে যায়। কিন্তু হয় কি, একটা ফ্যাসিস্ট সরকার যখন সবকিছুতে ভয় পায়, তারা এগুলো নিয়ে চিন্তা করে না। না হলে বলুন আমার আজকের লেখা, আজকে জো বাইডেন প্রেসিডেন্ট হয়েছে,
সেটা নিয়ে আমার লেখা 10 বছর আগে যদি বলে যে আমি লিখেছি 10 বছর আগে, তো তার মানে কি পাগল হয়ে গেছে। এবং তাই হয়, এভরি ফ্যাসিস্ট রুলার শেষ পর্যন্ত উন্মাদে পরিণত হয়, এবং শেখ হাসিনা উন্মাদের আচরণ করছে না, এবং তার অ্যাডভাইজাররা তাকে যে সমস্ত বুদ্ধি দিচ্ছে সেগুলো উন্মত্ত হওয়ার বুদ্ধি। এবং এই যে দেখেন না, কোন কোন অ্যাডভাইজার তো চলে যাচ্ছে, যেমন শোনা যায় জেনারেল সিদ্দিকী তার ফ্যামিলি নিয়ে চলে গেছে, শোনা যায় গওহর রিজভী তার ফ্যামিলি নিয়ে চলে গেছে। তো এই সমস্ত অ্যাডভাইজাররা আস্তে আস্তে কেটে পড়বে, এবং এটা আরো বাড়বে। আপনাকে আমি বলে রাখি, আপনি যেমন বললেন যে মামলা শিগগিরই হবে, আমিও খবর রাখি যে মামলার আলোচনা চলছে। আর একটা ব্যাপার হচ্ছে যে নতুন প্রশাসন আমেরিকাতে আসলে আপনি নিশ্চিত থাকেন শেখ হাসিনা মানবাধিকার ইস্যু নিয়ে অন্তত, অন্যটা আমি জানি না, আমি এমন কিছু আশাবাদ দিতে চাই না জনগণকে যেটা সত্য হবে না, কারণ এতে হতাশা সৃষ্টি হয়, এই ধরনের কথা আমি বলতে চাই না। কিন্তু ডেফিনেটলি আপনি শিওর থাকেন যে জো বাইডেন প্রশাসন ক্ষমতা নেয়ার পরে বাংলাদেশে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে গত 12 বছর ধরে, তার জন্য শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহির কতদূর যাবে, সেই জবাবদিহির ফলে হাসিনা ক্ষমতা থেকে চলে যাবে কিনা, কিংবা হাসিনার বিচার হবে কিনা, ওটা পর্যন্ত আমি এখন যাচ্ছি না। আপাতত আমি আপনাকে বলতে পারি জবাবদিহি করবার জন্য কাজ কিন্তু শুরু হয়েছে, আপনার দেশে শুরু হয়েছে। জি মহোদয়, এবং আমরা তো দেখি যে আপনার বিষয়গুলো, আমার বিষয়গুলো বা অন্যান্য সাংবাদিক ব্লগারদের বিষয়গুলো নিয়ে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, স্টেট ডিপার্টমেন্ট এবং ইউএন অত্যন্ত সচেতন, এবং অন্যান্য অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো অনেক সচেতনতার সঙ্গেই এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখছে। আমরা তাদের রিপোর্ট এবং অন্যান্য সবকিছু তো দেখি। তো মাহমুদ ভাই, আমাদের স্বাধীনতার 50 বছর শুরু হয়েছে, 49 পূর্ণ করে 50-এ পা দিল। আমরা 26শে মার্চ আমরা রজত জয়ন্তী পালন করব। তো এই প্রসঙ্গে যাওয়ার আগে, এই যে 30শে ডিসেম্বর গতকাল বাংলাদেশে হচ্ছে একটি কালো অধ্যায়, বাংলাদেশের মানুষের জন্য ভোটাধিকার হরণ, মধ্যরাতে নির্বাচনের অধ্যায়। তো প্রধানমন্ত্রী বলেছেন যে জনগণের অধিকার তিনি নাকি ফিরিয়ে দিয়েছেন। তার সাধারণ সম্পাদক বলেছেন যে গণতন্ত্রের বিজয় মিছিল তারা করবেন, বা তারা পালন করেছেন গণতন্ত্রের বিজয় মিছিল। কিভাবে দেখেন? অর্থাৎ মিথ্যাচার, লজ্জা, এই যে কিছু শব্দ আছে, এগুলো তো সব কোনো কিছুতে কাভার করছে না আর কি। না, এটা একটা ওই যে গ্রাম্য প্রবাদ আছে, আপনি জানেন বোধহয়, যে যার এক কান কাটা থাকে সে বাজারের পাশ দিয়ে যায়, আর যার দুই কান কাটা সে বাজারের মধ্যখান দিয়ে যায়। তো এই শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের অবস্থা হয়েছে এরকম, যে এতটাই নির্লজ্জ হয়ে গেছে তারা, যে দুই কান কাটা নিয়ে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আর একটা গল্প, সেটাও গল্পের কথা। আপনি জানেন যে এক রাজা ছিল, সেই রাজা মনে করতেন যে তিনি পোশাক পরে আছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি উলঙ্গ থাকতেন। তো এই কথাটা তাকে কেউ বলে নাই, বহুদিন ধরে বলে নাই। তিনি উলঙ্গ হয়ে বলতেন, দেখো তো আজকে আমার কাপড়টা কেমন, আজকে আমার কাপড়ের রংটা কেমন। আর তোষামোদকারীরা বলতো, হ্যাঁ খুব সুন্দর, আপনাকে খুব ভালো লাগছে দেখতে। তারপরে একটা ছোট্ট বালিকা, একদিন রাজা হেঁটে যাচ্ছে, একটা ছোট বালিকা বলল, এই রাজা তুমি তো ল্যাংটা। তো শেখ হাসিনার এখন এই অবস্থা হয়েছে। শেখ হাসিনাকে বলা প্রয়োজন যে আপনি তো উলঙ্গ হয়ে গেছেন, এটা তাকে বলতে হবে। তো উন্মাদ কি উলঙ্গ, উন্মাদ কি বোঝে? এবং শেখ হাসিনা যে উন্মাদ, এটা তো নতুন কথা না। তো 1996 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায়, তখন সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই, রং হেডেড ওম্যান বলা হয়েছিল তাকে। তো রং হেডেড ওম্যান মানে কি? তার মানে উন্মাদ। বাংলাদেশের দুর্ভাগ্য, বাংলাদেশের জাতির দুর্ভাগ্য, বাঙালি মুসলমানের দুর্ভাগ্য যে এরকম একটা উন্মাদ মহিলাকে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে, আর বাংলাদেশের 17 কোটি জনগণ এটা চুপ করে এখনো সহ্য করে যাচ্ছে 12 বছর ধরে এই স্বৈর শাসন, এই দুর্নীতি পরায়ণ শাসন। কাজে এই ধরনের তামাশা তো শেখ হাসিনা করবেই, কারণ শেখ হাসিনা জানে জনগণের কাছে তার কোনো দায়বদ্ধতা নাই, কারণ জনগণ তাকে ক্ষমতায় বসায় নাই। তাকে ক্ষমতায় বসিয়েছে ভারত প্রধানত, এবং বসিয়েছে বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনী। কাজে এদেরকে যদি সে সন্তুষ্ট রাখতে পারে তাহলে সে ক্ষমতায় থাকবে, যতদিন না জনতা জীবন দিতে প্রস্তুত হবে। আপনি একটা কথা বলি, কোন স্বাধীনতা চেয়ে পাওয়া যায় না, স্বাধীনতা রক্ত দিয়ে আদায় করতে হয়। 71 সালেও কিন্তু রক্ত দিয়ে স্বাধীনতা আদায় হয়েছে, তো সেই স্বাধীনতা ছিনতাই হয়ে গেছে। তো এখন আবার নতুন করে রক্ত দিয়ে তো আপনাকে স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে। শুধু আমি বক্তব্য দিয়েও হবে না। অবশ্য আমি রক্ত ঝরিয়েছি, আপনি জানেন, সেই দৃশ্য তো কুষ্টিয়ার আদালতের দৃশ্য তো সবাই দেখেছে, এখনো ইউটিউবে এটা দিয়েই পাওয়া যায়, সার্চ দিয়েই পাবেন। তো রক্ত ঝরিয়েছি আমি,
হ্যাঁ, মারা যায়নি। আরো আরো কিছুদিন থাকলে হয়তো মারাই যেতাম, কিন্তু তাহলে আপনার সাথে আজকে এই কথাগুলো বলতে পারতাম না। যে কাজগুলো আপনি আমি করছি, এই কাজগুলো কোন বাংলাদেশে থাকলে আপনি আমি করতে পারতাম না। আমরা হয় গুম হয়ে যেতাম এতদিনে, না হলে জেলে থাকতাম। তো তাতে তো কোনো লাভ হতো না। দেশের পরিবর্তনে যদি কিছু ক্ষুদ্র ভূমিকা আমরা রাখতে পারি, সেটাই তো আল্লাহর কাছে অনেক। আল্লাহর কাছে তো ফিরে যেতেই হবে আমাদেরকে। না, তা তো অবশ্যই। এবং শেষ পর্যন্ত লড়াই করতে হবে, শেষ পর্যন্ত কাজ করে যেতে হবে সত্যের পক্ষে, মানুষের জন্য, দেশের জন্য। এবং এটা আমি মনে করি যে এটা এক ধরনের ইমানি দায়িত্বের মধ্যেই পড়ে, যে আমার দেশকে, দেশের মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব, যদি আমার সুযোগ থেকে থাকে আমরা সেই চেষ্টাই করছি। তো মাহমুদ ভাই, আপনি 30শে ডিসেম্বর যে নির্বাচন, সে নির্বাচনের আগে আমাদের যে সেনা প্রধান তিনি বলেছিলেন যে বিগত 47 বছরেও এরকম নির্বাচনের পরিবেশ তারা দেখেননি। তো সেই সেনা প্রধানের সঙ্গে এখন একটু সম্পর্কের খুব অবনতি ঘটেছে শেখ হাসিনার সরকারের, যতটুকু আমরা জানি। এবং আপনি জানেন যে এই চ্যানেল থেকে সেনা প্রধানের একটি ফোন আলাপ প্রকাশিত হয়েছিল, যেটিতে মোটামুটি উনি সব স্বীকার করে নিয়েছেন, সরকারের গুম খুন সবকিছু, কিন্তু দুর্নীতি প্রায় 6 মাস হতে চললো, কোনো কার্যকর পদক্ষেপ কিন্তু নেওয়া হয় নাই। মানে যাদের নাম বলা হয়েছে তাদের বিরুদ্ধেও না, কোনো কিছুতেই না, বরং সেনাপ্রধান একটা বেকায়দায় অবস্থায় আছেন, সত্য কথা বলে। তো আপনি কিভাবে এটা বিশ্লেষণ করেন? তার অর্থ হচ্ছে শেখ হাসিনার ক্ষমতা নেই, আজিজকে সরানোর মতো ক্ষমতা নাই। কারণ আপনার এখান থেকে আপনি যেটা প্রকাশ করেছিলেন, পরবর্তী আপনার রেফারেন্স দিয়ে আমরা আবার লিড নিউজ করেছিল আমার দেশে, তার পরের দিন, আপনার এখানে প্রকাশিত হওয়ার পরের দিন। তো শেখ হাসিনার যদি ক্ষমতা থাকতো, তাহলে 24 ঘন্টার মধ্যে কিন্তু এই সেনা প্রধানের চলে যেতে হতো। অথবা সেনাপ্রধান যাদের কথা বলেছেন যে যারা গুম খুনের জন্য দায়ী, তিনি কতগুলো নাম নিয়েছেন। তারেক সিদ্দিকীর নাম নিয়েছেন, তিনি ব্রিগেডিয়ার জিয়ার নাম নিয়েছেন, জিয়াউল হাসান, এবং তিনি মেজর জেনারেল জুবাইরের নাম নিয়েছেন, এনএসআই যিনি চিফ। এই 3 জনের নাম তো তিনি নিয়েছেন, এবং তিনি রেফারেন্স দিয়েছিলেন মেজর জেনারেল আবেদিনের, যে কদিন আগে 9 ডিভিশন থেকে তাকে আবার সরিয়ে দিয়েছেন অন্য কোথায়, যেন চট্টগ্রামে বোধহয় তাকে সম্ভবত। তো যাই হোক, আমি বলছি যে তার মানে কি, এক ধরনের সহাবস্থান করছেন। কারা সহাবস্থান করছেন? আর্মি চিফও আছেন তার চেয়ারে বসে। আবার আর্মি চিফ যাদের কথা বলছেন যে যারা গুনখুন করছে বাংলাদেশে শেখ হাসিনার নির্দেশে, তারাও আছে বাংলাদেশে। শুধু তারেক সিদ্দিকী তার স্ত্রী নিয়ে বিদেশে গেছেন শুনতে পাচ্ছি। আর যিনি এগুলোর মানে মূল হোতা, শেখ হাসিনা, এই সমস্ত গুম খুনের, এই সমস্ত দুর্নীতি যার নির্দেশে হচ্ছে, তিনিও বসে আছেন। এটা হয় কি, আপনাকে একটা গল্প না, এটা গ্রামের মানুষ খুব ভালো করে জানবেন। একটা নৌকাতে যখন অনেক লোক ওঠে, মানে এত লোক ওঠে যে নৌকা ডুবে যাওয়ার অবস্থা, তখন কেউ নড়তে পারে না। কেন জানেন? একজন যদি নড়ে, তাহলে নৌকাটা ডুবে যায়। হাসিনার নৌকার কিন্তু আজকে এই অবস্থা। হাসিনার নৌকাতে এত জুলুম অত্যাচার হয়েছে, এত পাপ করেছে হাসিনা, পাপের ভাড়া পূর্ণ হয়ে গেছে, নৌকা পূর্ণ হয়ে গেছে পাপের ভাড়ায়। এই জন্য আজিজ বলেন আর হাসিনা বলেন আর অন্যদের কথা বলেন, কেউ নড়তে পারছে না। নড়লে কি হবে জানেন? তাদেরকে নিয়ে, এই পুরো গ্রুপকে নিয়ে নৌকা ডুবে যায়। তো এরা এখন কোন রকমে, ওই যে বলে না, নৌকায় বসে থাকতে হয় নিঃশ্বাস বন্ধ করে, কারণ নিঃশ্বাস ছাড়লেও তো এক ধরনের শরীর নড়ে, নড়লে পরে আবার নৌকা ডুবে যায় কিনা। হাসিনার এখন এই অবস্থা, নিঃশ্বাস ছাড়তেও তার ভয় লাগছে। তো কাজেই তারা টিকে আছে। আর একটা ব্যাপার আপনার মনে রাখতে হবে, যে বাংলাদেশে এক ধরনের ক্ষমতার লড়াই চলছে। লড়াইটা শুধু অভ্যন্তরীণ না, আন্তর্জাতিক রাজনীতির লড়াই চলছে। সেই লড়াইটা ভারত এবং চীনের মধ্যে। এটাও কিন্তু আমাদেরকে স্মরণে রাখতে হবে। তো কারণ চীন ভারতকে ঘিরে আছে এখন। একদিক দিয়ে আপনি জানেন যে লাদাখে চীন ঢুকে পড়েছে ভারতের সীমানার মধ্যে, সেখানে তো পিটিয়ে মেরে ফেললো ভারতীয় সৈন্যদের, এবং ভারত একটা টু শব্দ উচ্চারণ করতে পারলো না। আবার এদিকে আমি আবার শুনেছি যে চীন সিকিমের দিকেও তারা ঢুকে পড়েছে ভারতের মধ্যে। তো সিকিম দিয়ে ঢুকছে, লাদাখ দিয়ে ঢুকছে, ওইদিকে আবার ভুটান দিয়ে ঢোকার চেষ্টা করছে। এবং বাংলাদেশের সাথে চীনের যে সমস্ত আলোচনা এখন হচ্ছে, বিশেষত তিস্তা ব্যারেজ যদি হয়ে যায়, তখন দেখবেন যে চীনা সৈন্যবাহিনী তিস্তা ব্যারেজের জন্য কাজ করতে তাদেরকে নর্থ বেঙ্গলে থাকতে হবে। নর্থ বেঙ্গলটা কোথায়? চিকেন নেকের কাছে। তো চিকেন নেক কেটে দিলে তো ভারত আলাদা হয়ে যায়।
তো সুতরাং চিকেন নেক একেবারে মানে টুটি টিপে ধরার অবস্থা করেছে চীন ভারতে। তো সেই জন্য বাংলাদেশে কিন্তু বর্তমান সরকারের মধ্যে চীন আর ভারতেরও একটা প্রচ্ছন্ন লড়াই, যেটাকে ইংরেজিতে প্রক্সি ওয়ার বলে, এই ধরনের একটা প্রক্সি ওয়ার চলছে। তো কাজে আমি মনে করি খুবই টালমাটাল অবস্থায় আছে হাসিনা। বাকিটা আল্লাহ জানেন, আমরা কেউ ভবিষ্যৎবাণী করতে পারবো না, কিন্তু টালমাটাল অবস্থায় যে আছেন শেখ হাসিনা এতে কোনো সন্দেহ নাই। আর জনগণের দুঃখ কষ্টের তো কোনো সীমা পরিসীমা নাই। একটা কথা আপনাকে বলি, আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর এসছে যে আগামী 2 মাস পরে নিটিং ইন্ডাস্ট্রি এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে বেতন দেওয়া সম্ভব হবে না। এবং আপনি জানেন বোধহয় যে তারা সরকারের কাছে আবার টাকা চেয়েছে। ইতোমধ্যে কিন্তু 5,000 কোটি টাকা তাদের দেওয়া হয়েছে সরকার থেকে বেতন দেওয়ার জন্য। কারণ শ্রমিকরা যদি একবার রাস্তায় নামে তাহলে এই সরকার টিকবে না। তারা আবারও টাকা চেয়েছে, এটা গেল একটা। আমি ঢাকার একজনের খবর জানি, মধ্যবিত্ত ভদ্রলোক, বাড়ি ভাড়া দিয়ে তিনি সংসার চালান, তার আর কোনো ব্যবসা বাণিজ্য নাই। তিনি বলেছেন তার বাড়ি ভাড়া 40 ভাগ কমে গেছে, কারণ ভাড়াটেরা বলছে যে 40 ভাগ কমে গিয়ে আমাকে থাকতে দিলে তুমি দাও, না হলে আমরা বাড়ি ছেড়ে দেবো। তো সেই বাড়িওয়ালার আর কোনো সোর্স অফ ইনকাম নাই, তিনি 40% বাড়ি ভাড়া কমিয়ে দিয়েছেন, তার পক্ষে টিকে থাকা সম্ভব হচ্ছে না। একটু আগে একজনের কাছ থেকে শুনলাম যে মুরগির খামারিরা তারা খামার রাখতে পারছেন না, কারণ তাদের আর পোষাচ্ছে না। তো ভয়াবহ একটা দুর্দিন, ইকোনমিক ক্রাইসিসের দিকে দেশ চলে যাচ্ছে। জনাব মাহমুদুর রহমান, আপনি তো এই বিষয়গুলো নিয়ে বিনিয়োগ বোর্ডের আপনি উপদেষ্টা ছিলেন, আপনি সরকারে কাজ করেছেন, আপনি বাংলাদেশের বৃহৎ প্রতিষ্ঠানগুলোতে আপনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তো সেই জায়গা থেকে ধরুন একটি অশনির সংকেত, আমরা কদিন আগে আলোচনা করছিলাম যে সরকারের হাতে কোনো টাকা নাই। সরকার, আপনাকে বলি আমি একটু বুঝিয়ে দিই, সেটা হলো যে এই যে আপনারা রিজার্ভের গল্প শুনছেন, আজকে $42 বিলিয়ন, কালকে $43 বিলিয়ন, এটা সুখবর না। কিন্তু এটা সুখবর হতো যদি $43 বিলিয়ন পাশাপাশি আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি গুলি চলতো। এই যে টাকা জমছে, এটা জমছে কি কারণে জানেন? কারণ টোটাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক বন্ধ হয়ে আছে, মানুষ কাঁচামাল আমদানি করছে না, মানুষ ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি আমদানি করছে না। মেশিনারি যদি আপনি আমদানি না করেন, আপনি যদি কাঁচামাল আমদানি না করেন, আপনি চাকরি করতে গিয়ে দেবেন, তাহলে তো মানুষের কর্মসংস্থান হবে না। কর্মসংস্থান না হওয়ার কারণে এই আইডল মানি, আপনার ফরেন কারেন্সি জমছে, রেমিটেন্সের টাকা আসছে, এবং এগুলোর মধ্যে একটা বড় অংশ ঋণ। এটা মনে রাখতে হবে, সরকারই স্বীকার করেছে যে গত 12 মাসে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি ঋণ নিয়েছে এই সরকার বিদেশ থেকে, এবং সেটার অঙ্ক প্রায় $6 বিলিয়ন। তো $6 বিলিয়ন নতুন ঋণ, সরকার কি ঋণ নিচ্ছে নাকি? ঋণ তো আপনি আর আমি নিচ্ছি। এই ঋণের টাকা কে পরিশোধ করবে? বাংলাদেশের জনগণ এবং আমাদের সন্তানদের পরিশোধ করতে হবে এই ঋণের টাকা। সরকার কিন্তু এই ঋণের টাকা খেয়ে ফেলবে, কিন্তু পরিশোধ করতে হবে আপনাদের। দ্বিতীয়ত, রেভিনিউ ইনকাম যদি না থাকে তাহলে সরকারের হাতে টাকা কি করে থাকবে? রেভিনিউ ইনকাম কিভাবে হয়? রেভিনিউ ইনকাম হয় যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি একটা দেশে চলে, তখন মানুষ কর দেয়, করের টাকার থেকে ডিউটি দেয়, ভিএটি দেয়, এখান থেকে রেভিনিউ ইনকাম হয়। বাংলাদেশের সকল রেস্টুরেন্ট বন্ধ, বাংলাদেশের হোটেল বন্ধ, বাংলাদেশে বিদেশি কেউ আসছে না, মানুষজন বাইরে যাওয়া ছেড়ে দিয়েছে। সো ট্যুরিজমের কোনো ইনকাম নাই, ইন্ডাস্ট্রিয়াল গুডস বিক্রি হচ্ছে না, গার্মেন্টস এ ধস নেমে গেছে, কারণ বিদেশে কোথাও বাজার নাই। সব জায়গায় এখন করোনার কারণে আপনি জানেন যে কোথাও গেঞ্জি ছাড়া, মানে অন্তর্বাস ছাড়া কোথাও আর কোনো কাপড় বিক্রি হচ্ছে না। আমি নিজেই তো গত 1 বছরে একটা শার্ট কিনি নাই, কারণ প্রয়োজন নাই তো আমার এটা কিনবার জন্য, শুধু শীতের কাপড় কিছু কিনতে হয়েছে। তাহলে যদি তাই হয়ে থাকে, তো আপনি গার্মেন্টস এক্সপোর্ট কার কাছে করবেন? এই সমস্ত গল্প করে লাভ কি? তার মানে আপনি কোনো রেভিনিউ পাচ্ছেন না। রেভিনিউ না পাওয়ার কারণে টাকা সব। এদিকে আপনি কি করেছেন? খরচ বাড়িয়ে রেখেছেন। আপনি আমলাদের বেতন বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ, আমলাদের চুরি করার সুযোগ দিয়েছেন। তো এই চুরির টাকা, বেতন টাকা কোথেকে আসবে? আসছে না। এখন কি করবে সরকার? আপনাকে আমি বলে দিচ্ছি, ওই যে $43 বিলিয়ন যেটা আছে রিজার্ভ, তার বিপরীতে তারা এখন ঋণ নেবে। তার মানে হচ্ছে ওই টাকা খেয়ে ফেলবে, ওই টাকা লুটপাট করে খেয়ে ফেলবে। এবং আপনি জানেন বর্তমানে বাংলাদেশের অর্থ ব্যবস্থা যে ব্যক্তিদের হাতে, তারা বাংলাদেশের সব থেকে বড় শেয়ার বাজার লুটেরা। মেইন কোন দুজন ব্যক্তি বর্তমানে বাংলাদেশের অর্থনীতি চালাচ্ছেন? বাংলাদেশের অর্থনীতি চালাচ্ছেন লোটাস কামাল, যাকে লোটাস কামাল নামেই আমরা সারা জীবন শুনেছি। তার নাম যে মোস্তফা কামাল আমি নতুন জানলাম, আমরা সারা জীবন তাকে জানি লোটাস কামাল। ম্যান পাওয়ার ব্যবসায়ী ছিলেন এবং শেয়ার বাজারে মানে লুটপাট করার মূল হোতাদের একজন লোটাস কামাল।
এবং আরেকজন হচ্ছেন সালমান রহমান। তো সালমান রহমানের নাম তো সবাই জানে যে বাংলাদেশ শেয়ার বাজারে যত কারসাজি হয় সেটা সালমান রহমানের নির্দেশে হয়। তাহলে সালমান রহমান এবং আহ, লোটাস কামাল বাংলাদেশের অর্থনীতির দায়িত্বে। তো তাদেরকে হাসিনা কেন দিয়েছে? কারণ একটা হলো যে আমি নিজে জানি সালমান রহমানের সাথে হাসিনার পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক। হাসিনা যখন বিরোধী দলের নেত্রী ছিল তখন এই যে তার ছেলে সজীবদের জয়, কিংবা রেহানার ছেলে এখন যে বাংলাদেশে থাকে, কি যেন নাম তার, ববি আর কি ডাকনাম, ভালো কি একটা ভুলে গেছে আমি, রেজওয়ান মুজিব সিদ্দিকী ববি, রেজওয়ান মুজিব সিদ্দিকী ববি জানি। এদের প্লেনের ভাড়া সালমান রহমান দিত। আমি আপনাকে একেবারে ওই যে বলে হর্সেস মাউথের সংবাদ দিচ্ছি আপনাকে, প্লেনের ভাড়া আজকের থেকে না, তার মানে আজ থেকে 30 বছর আগের কথা আমি বলছি, 91 92 এর কথা বলছি। তো এই সম্পর্কে এই দুজনকে কেন দিয়েছে? যে এদেরকে দিলে পরে হাসিনার লুটপাটের সুবিধা হবে, তারা একসঙ্গে বসে লুটপাট করতে পারবে। সুতরাং এই যে $43 বিলিয়ন দেখছেন, এটা নামেই থাকবে কিন্তু এই টাকা হাওয়া হয়ে যাবে। কারণ এই সরকার মানে রাষ্ট্র ব্যবস্থাকে একেবারে দেউলিয়া করে দিয়েছে। এখন এই সরকার এই এই ঋণ দেবে। এই যে আপনারা পদ্মা ব্রিজের এত বড় বড় কথা বলে, পদ্মা ব্রিজ নাকি আমাদের টাকায় করেছি। আমাদের টাকায় কিভাবে করলাম আমরা? পদ্মা ব্রিজ করেছি আমরা সাপ্লাইস ক্রেডিটে। সাপ্লাইস ক্রেডিট কে দিয়েছে? চীন দিয়েছে। এবং বাংলাদেশের অধিকাংশ প্রজেক্ট এখন ঋণের মাধ্যমে করা হচ্ছে, কোনোটাই নিজের পয়সা করা হচ্ছে না, সব ঋণের পয়সা পাই বাংলাদেশের জনগণকে শোধ করতে হবে। এটা সম্ভবত বাংলাদেশের জনগণ কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু এখন অর্থনীতির যে সমস্যা সেটা বোধহয় জনগণ বুঝতে শুরু করেছেন, আমি যতদূর খবর পাই। আপনিও নিশ্চয়ই দেশের খবর রাখেন। মানুষের দিন চলছে না, কিন্তু সকলের ইনকাম 50% কমে গেছে, সবাই জমা টাকা ভেঙে যাচ্ছে, এবং কিছুদিন পরে জমা টাকা যখন থাকবে না তখন আরো ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। এবং আপনি জানেন যে কোভিডের যে অবস্থা, তাতে আগামী বছর আন্তর্জাতিক বাজার ইমপ্রুভ করবার কোনো কারণ নাই এক্সপোর্ট বাড়া। রেমিটেন্সও যেটা হচ্ছে, প্রথমত রেমিটেন্সের ফিগার নিয়ে আমার নিজের সন্দেহ আছে। বাংলাদেশ ব্যাংক অডিট করলে অনেক রকম দুর্নীতি বেরিয়ে আসবে। আমি শিওর যে ইন্ডিপেন্ডেন্ট অডিট করলে বাংলাদেশ ব্যাংকে দেখতে পাবেন এই সমস্ত রেমিটেন্সের টাকা হলিস নাই, আমি নিশ্চিত। সেকেন্ড, থার্ড হলো যে যেহেতু কোভিড ধারণা করা হচ্ছে আগামী বছর পুরোটা সময় এই অবস্থায় থাকবে, তার মানে আপনার ইন্টারন্যাশনাল বাজারে, আন্তর্জাতিক বাজারে পণ্যের দামও বাড়বে না, চাহিদাও বাড়বে না। আর আপনার রেমিটেন্স কমতে বাধ্য, কারণ 70% নাকি কমে গেছে আপনার বিদেশে লোক যাওয়া গত 1 বছরে। তো বিদেশে লোক যাওয়া 70% কমে গিয়ে থাকে, এটা বিবিসির খবর, তা আপনার আমার খবর না, বিবিসির খবর। তো রেমিটেন্স কোত্থেকে আসবে? কাজেই সামনে আরো দুর্দিন আসছে, এবং আমি মনে করি একসময় দেখবেন শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে, এবং এমনও হতে পারে যে শেখ হাসিনাকে হয়তো এখন থেকেই তার সাঙ্গপাঙ্গরা বিদেশে আশ্রয় খুঁজবে। এই যে ভারতীয় হাই কমিশনার দোরাই স্বামী কদিন আগে ইয়েতে ঘুরে আসলেন, কি বলে, আওয়ামী লীগ অফিসে গিয়ে বললেন বাংলাদেশে আওয়ামী লীগ বন্ধু না থাকলে আমাদের আর কোনো বন্ধু নাই। তিনি, আমাকে একজন বললো তিনি নাকি সেদিন আওয়ামী লীগ নেতাদের, এই ওবায়দুল কাদের তাদের ভরসা দিয়ে এসছেন যে সরকারের যদি পতন টতন হয় তাহলে হেলিকপ্টার পাঠিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে খুব তাড়াতাড়ি দিন। তো অসম্ভব না, কোন অসম্ভব না, আমরা জানি না, কিন্তু আমার মনে হয় 2021 আমাদের জন্য প্রকৃত স্বাধীনতা নিয়ে আসবে। আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি 3 বার। আমি আপনাকে বলি 3 বার জনগণ, বাংলাদেশের জনগণ, আমি তো বলি 4 বার আমরা স্বাধীনতার স্বাদ উপভোগ করেছি। এক হলো 16ই ডিসেম্বর 1971, সেদিন আমরা স্বাধীনতার স্বাদ উপভোগ করেছিলাম যখন পাকিস্তানিরা পরাজিত হয়েছিল, জুলুমবাজ পাকিস্তানি সেনাবাহিনী সারেন্ডার করেছিল। সেদিন আমরা একবার বিজয়ের স্বাদ পেলাম। দ্বিতীয়বার বিজয়ের স্বাদ পেলাম যেদিন বাকশাল সরকারের পতন হলো 15ই আগস্ট 1975। সেদিন ঢাকা, আমি তখন বুয়েটের ছাত্র, আওয়ামী লীগের লোকেরা বড় বড় কথা বললে হবে। সেদিন ঢাকা শহরে মিষ্টির দোকান, সব মিষ্টি বিক্রি হয়ে গেছিল দুপুরের মধ্যে, কোথাও কোনো শোকের চিহ্ন ছিল না। আমি নিজে ঢাকার রাস্তায়, বুয়েটে তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, আমি রাস্তায় হেঁটে হেঁটে দেখেছি, রিক্সায় চড়ে আমি দেখেছি জনগণের অবস্থা। এটা গেল দ্বিতীয়বার। তৃতীয়বার হচ্ছে 7ই নভেম্বর 1975, যেদিন সিপাহী জনতার বিপ্লবে আমরা ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করতে পেরেছিলাম। কারণ আপনি জানেন যে খালেদ মোশাররফের জন্য তখন ভারতীয়রা আসতে চাচ্ছিল, বাংলাদেশে ইনভেস্ট করার একটা প্রশ্ন উঠেছিল, ভারতীয় সেনাবাহিনী চলে আসবে খালেদ মোশাররফ, এবং খালেদ মোশাররফ বারে বারে বলছিলেন যে ভারতীয় সেনাবাহিনী যাতে তাকে বাঁচায়।
তো সেই সুযোগ কিন্তু তিনি পান নাই। তার আগে সিপাহী জনতার বিপ্লবে হি ওয়াজ টপলড এন্ড কিলড। তো এবং ওই দিন একটা আনন্দের, বাংলাদেশের সেদিন আনন্দের ছবি আপনি না দেখলে কোন, আমি জানি না আপনি তখন আপনার বয়স কত, আপনি জন্মেছেন কিনা, আপনি কোথায় ছিলেন ওই দিন। অনেক ছোট আমার। তো তখন আমি কিন্তু বুয়েটের, আমার মনে আছে আমি শাহবাগের সামনে গিয়ে দেখি একটা ট্যাঙ্কের উপরে মানুষ এবং সেনাবাহিনী এবং সাধারণ জনগণ কোলাকুলি করছে। ট্যাঙ্কের যে কামানের নল যেটা থাকে ওটাতে মালা দিয়ে জড়িয়ে দিচ্ছে, আমার নিজের চোখে দেখা। এটা গেল তৃতীয় দিন। আর চতুর্থ স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছিলাম 6ই ডিসেম্বর 1990, যেদিন এরশাদের পতন হয়েছিল। সেদিন মানুষ বলেছিল আমরা আজকে আবার স্বাধীন হলাম। তারপরে কিন্তু গত 30 বছর ধরে, তারপরে 12-15 বছর গণতান্ত্রিক সরকার ছিল। আমাদের এই স্বাধীনতার পরাধীনতার প্রশ্নটা মাথায় আসে নাই। কিন্তু গত 1/11 পর থেকে, তার মানে 2014 বছর ধরে তো আমরা পরাধীন। কাজে আরেকটা স্বাধীনতার স্বাদের জন্য আমরা বসে আছি। কে জানে মহান আল্লাহ তাআলা যদি 2021 সালে আমাদেরকে সেই স্বাধীনতার স্বাদ এনে দেন, দিতেও তো পারেন। তো আমাদের আশাবাদী হতে হবে। আল্লাহ জালিমকে কতদিন সহ্য করবে? একটা শেষ আছে সব জালিমেরই। না, তা তো অবশ্যই। আমরা অনেক বড় বড় জালিমের নির্মম পতন দেখেছি, এবং আমরা ঐশ্বরিকভাবে এই ঘটনাগুলো ঘটেছে বলে আমরা বিশ্বাস করি, এবং আমরাও নিশ্চয়ই জালিমের হাত থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। তো জনাব মাহমুদুর রহমান, আমাদের এই সরাসরি সম্প্রচার প্রায় 5000 মানুষ দেখছেন। তা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অংশগ্রহণের জন্য। এবং আপনারা বুঝতে পারছেন যে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলও হুমকির মুখে আছে। আপনাদের সাবস্ক্রিপশন যত বাড়বে, আপনাদের সমর্থন যত বাড়বে, তত এর অবস্থান অনেক মজবুত হবে। আপনাদের অনুরোধ করব, আপনারা শেয়ার করুন, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পাশাপাশি মাহমুদ ভাই, আপনি যেটি বলছিলেন যে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববির কথা, তিনি ইতিমধ্যেই ফিনল্যান্ডে চলে গেছেন। ফিনল্যান্ডে তিনি স্থায়ী হয়ে গেছেন তার স্ত্রী সহ। তিনি তো দীর্ঘদিন তার খালার সাথে থাকলেন। তিনি তো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করতেন। জি জি জি, উনি চলে গেছেন, এবং কেউ কেউ বলেন যে উনি ফিনল্যান্ডে একটি জেলা সমপরিমাণ এলাকা তার কেনা মালিকানায় আছে তার। এবং তিনি বাংলাদেশে এখন যখনই আসা যাওয়া করেন, তিনি চার্টার্ড প্লেনে যাতায়াত করেন। তিনি সব যাত্রীবাহী বিমানে ওঠার মতো রুচি। ভালো কথা বলেছেন। সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, কারণ আমি ভুলে যাবো, বয়স হয়েছে তো। কদিন আগে একটা হাস্যকর অর্ডার দেখলাম আমি হাইকোর্ট থেকে। হাইকোর্টের দুই দালাল, আমি এগুলোকে কি বলবো, এগুলোকে গাল দিতেও লজ্জা লাগে। যাই হোক, তো মানে দালাল একটা রায় দিয়েছেন। কি রায়? মানে নির্দেশ দিয়েছেন সরকারকে, কি যে দ্বৈত নাগরিক কে তাদের একটা তালিকা সরকার ইয়েকে দিতে হবে, পুলিশকে দিতে হবে। আচ্ছা আমাকে বলুন তো, বাংলাদেশে যদি একটি পরিবারে সব থেকে বেশি দ্বৈত নাগরিক থাকে, তাহলে সেই পরিবার হচ্ছে শেখ মুজিবের পরিবার। আপনাকে আমি এক্সাম্পল দিই, শেখ রেহানা কোথায় থাকেন? শেখ রেহানা কোথায় থাকেন? তিনি কি দ্বৈত নাগরিক, না তিনি বাংলাদেশের নাগরিক? শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, তিনি কোথাকার এমপি? তিনি লন্ডনের এমপি, তাই না? আবার শেখ হাসিনা যখন বিদেশ সফরে যান, তখন তার সাথে তিনি আবার পুটিনের সাথে গিয়ে দেখা করেছিলেন। ছবি আছে, শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকী, পুটিন দাঁড়িয়ে আছে। তার মানে লন্ডনের এমপি, কিন্তু হাসিনার সাথে, খালার সাথে আবার তিনি সফরে যাচ্ছেন। তাদের বিয়ে হয়েছে কাদের সাথে? কোন একজনের কি বাংলাদেশের সাথে বিয়ে হয়েছে? ববির বিয়ে হয়েছে, ববির স্ত্রী কোথাকার? ফিনল্যান্ডের। সিদ্দিকীর হাজবেন্ড কোথাকার? ইংল্যান্ডের। সাদা চামড়া, হয় খ্রিস্টান নাহলে জু, আমি এক্স্যাক্টলি জানি না কোন ধর্ম, আইদার খ্রিস্টান অথবা জু। আচ্ছা আসেন আপনি শেখ হাসিনার ছেলে কোথায় থাকে সারা বছর? আমেরিকায় থাকে। তো শেখ হাসিনার ছেলে কি শুধু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমেরিকায় থাকে? শেখ হাসিনার ছেলে বিয়ে করেছে কাকে? আমেরিকান নাগরিককে বিয়ে করেছে। তো এন্টায়ার এই পরিবারে সব থেকে বেশি দ্বৈত নাগরিকের সংখ্যা এই পরিবারে। যদি দেশের বাইরে সম্পদ থাকে কোন পরিবারে, এক পরিবারে, তাহলে সব থেকে বেশি সম্পদ শেখ পরিবারের আছে বিদেশে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো তা যদি হয়ে থাকে, তাহলে আমার একটা প্রশ্ন হলো যে এই যে দ্বৈত নাগরিকদের যে তালিকা করা হবে, সেই তালিকার মধ্যে কি শেখ পরিবার আসবে না আসবে না? আমাকে সেটা বলুন আপনি। এবং এটা বলার সাহস আছে ওই হাইকোর্টের সেই জজেরা সাহস আছে, নাকি বাংলাদেশ পুলিশের ইমিগ্রেশনের সাহস আছে যে ওই তালিকার মধ্যে তারা লিস্টের মধ্যে এই নামগুলো তারা ঢুকাবে?
কারণ কি বলেছে জজ? ইমিগ্রেশনকে বলেছে যে ইমিগ্রেশন দিয়ে যারা যাওয়া আসা করে তাদের দেওয়ার জন্য। ইমিগ্রেশন দিয়ে তো শেখ পরিবারের যাদের নাম বললাম রেগুলার যাওয়া আসা করছে, এদের নাম থাকবে এই তালিকার মধ্যে? আপনি বিশ্বাস করেন? প্রশ্নতে ওঠে না। প্রশ্ন ওঠে না। তাহলে জনগণের সাথে এই তামাশার অর্থটা কি? হাইকোর্টের এই তামাশা শোনেন, প্রতিটি ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে, প্রতিটি ইনস্টিটিউশন পচে গেছে। দেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, একদিন হবে ইনশাল্লাহ, জানি না আমার 67 বছর বয়স বা বেঁচে থাকবো কিনা তখন, যেদিনই হোক সেদিন এই ইনস্টিটিউশনে এখন যারা কলুষিত করেছেন, এই বিচারপতি, এই পুলিশ, এই ইমিগ্রেশন, এদের সবাইকে একদিনে চাকরিচ্যুত করে সবগুলিকে জেলে ঢুকাতে হবে, সবগুলিকে বিচার করতে হবে। এটা মানুষের এখন থেকে আওয়াজ শুনতে হবে আমাদেরকে, যে এটাই হবে বাংলাদেশকে পবিত্র করার একটা মানে মহান দায়িত্ব জনগণের উপরে থাকবে। অন্তত আমি তো দাবি করব, পরবর্তী সরকার যদি আমি দেখে যাই, তাহলে সেই সরকারের সাথে আমার প্রথম দাবি হবে যে এই গত 12 বছর ধরে যে সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীরা এই ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করেছে, বিচার বিভাগ সহ, তাদের প্রত্যেককে চাকরিচ্যুত করতে হবে, প্রত্যেককে বিচার করতে হবে। না মাহমুদ ভাই, আমরা পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই বা বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই, এরকম বহু বড় বড় কর্মকর্তা বিভিন্ন সময়ে শাস্তির মুখোমুখি হয়েছেন, বিচারের মুখোমুখি হয়েছেন, এবং এবার তো সকল কিছু সীমা ছাড়িয়ে গেছে। অনেককে শাস্তি দেওয়া হয়েছে গায়ের জোরে, অনেককে শাস্তি দেওয়া হয়েছে ক্ষমতার দাপট দেখিয়ে। আমি একটা ভিডিও আপনার সঙ্গে একটু দেখাতে চাই। আমাদের পুলিশ বাহিনীর পুলিশ বাহিনীর কর্তারা মনে করে যে তারাই এই সরকারকে ক্ষমতায় এনেছেন, এবং ঘটনাও তাই। তারাই মধ্যরাতে নির্বাচন করে, তারাই জনগণকে পিটিয়ে গুলি করে মেরে টিকিয়ে রেখেছেন এই সরকারকে। কিন্তু এখন আওয়ামী লীগের ক্যাডারদের হাতে, আওয়ামী লীগ সমর্থকদের হাতে পদে পদে পুলিশের ন্যূনতম কোনো সম্মান নাই। সব জায়গায় সম্মান নাই, আর্মির সম্মান নাই, পুলিশের দীরগঞ্জের এই ভদ্রলোক কেরানীগঞ্জের যুবলীগ নেতা, তার নাম হচ্ছে গাল কাটা সিদ্দিক। তার কোমরে অস্ত্র, তার কোমরে কিন্তু অস্ত্র ঝুলছে, এবং জি জি, যেটি আমরা বুঝলাম যে তারেক সিদ্দিকের আত্মীয় না তো হতেও পারে, যে রিপোর্ট দেখছি। তো হ্যাঁ, কেউ একজন অভিযোগ করেছে এই লোক তাদের প্রপার্টিতে হয়তো যেতে দিচ্ছে না বা এরকম কিছু। তো ওসি সাহেব পাঠিয়েছেন এই সাব ইন্সপেক্টরকে যাওয়ার জন্য। দেখছেন অবস্থাটা। তো প্রতিটা পদে পদে কিন্তু পুলিশ হিউমিলিয়েট হচ্ছে কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ এদের দ্বারা। তো তাদের কিন্তু এখনো কোনো বোধোদয় আসছে না। তো 2021-এ কি আসবে, কি মনে করেন আপনি? আপনার এদেরকে আসাতে হলে বোধোদয় ওইভাবে আসবে না। বোধোদয় আসবে যখন জনগণ রুখে দাঁড়াবে, জনগণ যখন এদেরকে বোধোদয় আনতে হবে। যেমন ধরুন, আপনার কদিন আগে মনে আছে না, ওই যে ঢাকার যে এমপি, পুরনো ঢাকার মাফিয়া, কি নাম ওর, হাজী সেলিম, তার ছেলে যখন নৌবাহিনীর কর্মকর্তাকে পিটালো, পিটিয়ে দাঁত ভেঙে দিল স্ত্রীর সামনে, ছেলের সামনে, তখন মনে আছে নৌবাহিনীর অফিসার হাত জোর করে কান্নাকাটি করে জনগণের কাছে বলছিল যে তাকে বাঁচানোর জন্য। তো এদের কি মিনিমাম লজ্জা শরম আছে? যে নৌবাহিনীর অফিসার জনগণকে বাঁচাতে বলছিল, এই নৌবাহিনীর অফিসারই হয়তো গুলি করে জনগণকে মেরেছে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। এবং একবার না তো, বহুবার। 2014 সালে একবার। আমরা বারে বারে 2018-র কথা বলি, কিন্তু 2014 আমরা ভুলে যাচ্ছি। 2014-তে তৎকালীন পুলিশ এবং আর্মি, এই বেনজির তখন ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিল, এরা মিলে জনগণকে কিভাবে গুলি করে গুম করে হত্যা করেছে, এবং কিভাবে একদলীয় নির্বাচন করেছে 2014। এটা তো আমাদের মনে আছে। আমি তখন জেলে ছিলাম, এবং আমি জেলে বসে, কাশিমপুরে বসে আমি শুনতে পেতাম যে তারা কি করছে, আমি খবর পেতাম। তো গেল 2018-তে করেছে। এবং এদের বিনিময়ে প্রদীপ কি জানো, ওসি প্রদীপ শুধু মেজরকে গুলি করে মারেনি, তারপরে সে লাথি মারছে মৃতদেহের উপরে লাথি মারছে। তো এই দৃশ্য তো দেখেছে সেনাবাহিনী, এবং সেনাবাহিনী দেখার পরে কি হলো? রাওয়া ক্লাব হইচই করলো। এখন রাওয়া ক্লাব হাসিনা দখল করে দিয়েছে। দখল করে দেয় নাই, রাওয়া ক্লাবে তো সেই কমিটি ভেঙে দিয়ে সার্ভিং একজন ব্রিগেডিয়ারকে দায়িত্ব দিয়েছে। রাওয়া ক্লাবের ইতিহাসে কোনোদিন হয়নি। রাওয়া ক্লাব নামটা কি? রাওয়া ক্লাব হচ্ছে রিটায়ার্ড আর্মি অফিসার্স রিটায়ার্ড আর্মি অফিসারের জায়গায় কর্মরত ব্রিগেডিয়ার কিভাবে এটা দায়িত্ব দিতে পারে? তো তার মানে এদের কোনো লজ্জা শরম নাই। যারা এই দায়িত্ব দিচ্ছে সেনাবাহিনীর থেকে, সে ব্রিগেডিয়ারের তো বলা উচিত ছিল যে আমি এই দায়িত্ব তো নিতে পারি না,
হাসিনাকে তিনি বলতে পারতেন এটা রিটায়ার্ড আর্মিদের সংগঠন, তাদেরই তো সংগঠন। তো এতটুকু লজ্জা শরম এদের নাই। এদের কাছ থেকে আপনি বোধোদয়ের আশা করবেন না। এদের বোধোদয় একমাত্র হবে জনগণ যখন এদেরকে লাঠি দিয়ে পিটাবে, যেটা টার্কিতে হয়েছে। টার্কিতে যখন কু করার চেষ্টা করলো বিদেশি, এই বাংলাদেশের মতোই প্রেসিডেন্ট এরদোগান, আপনি জানেন যে এখন মুসলিম বিশ্বে একটাই বলিষ্ঠ কণ্ঠ, সেটা প্রেসিডেন্ট এরদোগান। প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে যখন কু করার চেষ্টা করলো আমেরিকার উস্কানিতে, এবং আরো কয়েকটা দেশের, সৌদি আরব হয়তো তার মধ্যে ছিল, ইসরায়েল ছিল তার মধ্যে, কু করার চেষ্টা করলো, সেই কু কি আর্মি ঠেকিয়েছিল? সেই কু জনগণ ঠেকিয়েছে, তুরস্কের জনগণ ঠেকিয়েছে। আমি ছবি দেখেছি এখানে যে খুব নাম করে যে বসফরাসের উপরে যে ব্রিজ আছে, খুব বিশাল সেতু, এপার এশিয়ান পার্ট এবং ইউরোপিয়ান পার্টের মধ্যেকার সেতু, ওই সেতুর এখানে জনগণ আর্মিকে বেল্ট খুলে পিটিয়েছে। ভাবতে পারেন, আর্মির বেল্ট খুলে জনগণ পিটাচ্ছে আর্মির অফিসারদের। এক মহিলা, বয়স্ক মহিলা, হয়তো 60 মহিলা, ইয়ে পরা, হেজাব পরা, কিন্তু হাতে বিরাট বাঁশের লাঠি নিয়ে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছে, এবং সেই বিদেশের ষড়যন্ত্রে সেই কু ব্যর্থ হয়েছে, এবং সেনাবাহিনীকে তার মূল্য দিতে হয়েছে। বাংলাদেশেও জনগণ যেদিন রুখে দাঁড়াবে এই পুলিশের বিরুদ্ধে, আপনি যে পুলিশের ভিডিও দেখালেন, জনগণ যেদিন এই সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যেই সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, জনগণ যেদিন প্রদীপদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেদিন বাংলাদেশের প্রকৃত পরিবর্তন আসবে। এদের বোধোদয়ের আশা আমি করি না। ওই যে বলেন না, আল্লাহ তাআলা বলেছেন যে এদের অন্তরে তিনি কহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, শেখ হাসিনার অন্তরে সিল মেরে দিয়েছেন, কাজে এদের হৃদয়ে কোনো কিছু যাবে না। সুতরাং শেখ হাসিনার 5-8 গোলামদের হৃদয়ে সিল মেরে দেওয়া হয়েছে, তাদের কর্ণকুহরেও, তাদের মনের মধ্যেও কিছু যাবে না যদি জনগণ এদেরকে উপযুক্ত সাজা না দেয়। তো জনগণ, 17 কোটি জনগণ রুখে দাঁড়ালে কয় লাখ আর্মি? বাংলাদেশের কয় লাখ পুলিশ? পুলিশের সংখ্যা 3 লাখ, আর আর্মির সংখ্যা হয়তো 2 লাখ 5 লাখ ধরেন। বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, এবং 5 লাখের মধ্যে সবাই কিন্তু লড়াই করতে আসবে না হাসিনার জন্য, লড়াই করতে আসবে হয়তো 10,000, কথার কথা বলছি সর্বোচ্চ। তো সর্বোচ্চ 10,000 আসবে। 50 লাখ লোক নামুক তার রাস্তার মধ্যে, 50 লাখ লোক নামলে ওই 10,000 কাপড় খুলে দৌড়াবে, টার্কির মতো অবস্থা হবে বাংলাদেশে। এই তাদের বেল্ট খুলে এই তাদেরকে পিটানো হবে। ইনশাল্লাহ সেরকম পরিবর্তনের জন্য আমরা আশা করে আছি। এই যে আমি আওয়ামী কোর্টের বিচারপতিদের কথা বলছি, ওদের মানে তাড়া করে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে তাড়া করে ওদেরকে বের করে দিতে হবে। তো ইনশাআল্লাহ আমি তো আশাবাদী। হয়তো আমরা পারি নাই, আমরা সাময়িকভাবে ব্যর্থ হয়েছি, কিন্তু আমি এতটা হতাশ হতে রাজি না যে বাংলাদেশের জনগণ এই অনাচার দিনের পর দিন মেনে নেবে। তবে মাহমুদ ভাই, একটি দুঃখজনক বিষয় হচ্ছে, ধরুন সিনহা হত্যাকাণ্ডের পরে কিন্তু সর্বোচ্চ প্রতিবাদটা এসেছিল জনগণের কাছ থেকে। পুলিশ যখন নির্যাতিত হয় বা পুলিশ যখন বিপদে পড়ে, জনগণই রক্ষা করে, জনগণই এগিয়ে যায় সাহায্য করার জন্য। আবার দেখুন কি নির্মম ভাগ্যের পরিহাস যে তারাই আবার জনগণকে গুম করে, হত্যা করে, নির্মম ভাবে পেটায়। তো যখন এই জাতীয় হিউমিলেশন দেখি আমরা ইউনিফর্ম কোনো বাহিনীর, ব্যক্তিগতভাবে আমি এক ধরনের আমি এখানে খারাপ বোধ করি যে তার গায়ে যে পোশাক সেটি আমার বাংলাদেশের আইনের পোশাক, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় তাকে এই পোশাকটি দেওয়া হয়েছে। সে যখন অপমানিত হয়, আমি মনে করি যে দেশপ্রেমিক মানুষ অপমানিত হয় যে আওয়ামী লীগের ক্যাডার, একটি সন্ত্রাসী কোমরে অস্ত্র ঝুলিয়ে কিভাবে কথা বলছে। তো আমার মনে হয় যে জনগণও ফুসে উঠছে, জনগণও একটা পর্যায়ে আর করবে না আর কি। মানে তোমরা বিপদে পড়লেই জনগণ তোমরা আবার মোটর দিয়ে উঠে জনগণকে পিটাবা, জনগণের বিরুদ্ধে অবস্থান নেবা। এই আমার মনে হয় যে এই জায়গাটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে, কমে আসছে। তো মাহমুদ ভাই, আমরা শেষের দিকে, আমাদের আজকের সরাসরি সম্প্রচারে প্রায় 51 মিনিট চলছে, প্রায় 6,000 এখন দেখছেন। ইতিমধ্যে প্রায় 4,000-এর মতো মানুষ তাদের প্রতিক্রিয়া দিয়েছেন, এবং প্রচুর মানুষ কিন্তু কমেন্টস করছেন। আমি আপনার ধরেন মানে এতগুলো ম্যানেজ করা মুশকিল। আবার ধরুন আমাদের ডিজিএফআই, তো আপনি জানেন যে আমার গত অনুষ্ঠানে একজন জানিয়েছেন, এর ভিতরের একজন, যে ডিজিএফআই মোট 5,000 লোককে নিয়োগ দিয়েছে, আমার দেশের জন্য দিয়েছে, অনলাইনে কমেন্টস করার জন্য, কাউন্টার অ্যাটাক করার জন্য আর কি। তো একজন বলছে যে 50 টাকার অ্যাটাক শুরু, মানে বাহিনীর অ্যাটাক শুরু। তো বোঝা যাচ্ছে যে কমেন্টসে তারা ইন করছে। তো ভালো, এসব করে যদি কারো জীবন চলে, পেট চলে, অসুবিধা কি? বাট মিথ্যাচারেরও তো শেষ থাকে।
তো আমরা শেষ করতে চাই যে স্বাধীনতার 50 বছর পূর্তি আমরা রজত জয়ন্তী পালন করব এবছরই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর 2021। তো 21কে ঘিরে আপনার প্রত্যাশা কি? 2020-এ তো আসলে আমরা তো করোনা প্রসঙ্গে বিস্তারিত গেলামই না, একটি অব্যবস্থাপনা, একটি লুটপাটে কিভাবে মানুষ মারা যাচ্ছে, 7,000 মানুষ দেখাচ্ছে, এবং মিথ্যাচার 7,000 তো আপনি সরকারের হিসাব দেখছেন, সরকারি হিসাবে অনেক খারাপ। 7,000 মানুষ মারা গেছে, এটা বিশ্বাসযোগ্য এই এত অব্যবস্থাপনার মধ্যে? তো 2021-কে ঘিরে আপনার প্রত্যাশা, আপনার বক্তব্য জানতে চাই। 3টা প্রত্যাশা আমার। একটা প্রত্যাশা, আল্লাহ যেন আমাদেরকে নাজাত দেন এই করোনার কাছ থেকে, এটা হলো 1 নম্বর প্রত্যাশা। 2 নম্বর প্রত্যাশা রাষ্ট্রকে ঘিরে, সেটা আবার প্রত্যাশা দুটো রাষ্ট্রকে ঘিরে। একটা হচ্ছে যে আমরা যেন আবার আমাদের সার্বভৌমত্ব ফিরে পাই, যে সার্বভৌমত্ব ভারতীয় আধিপত্যবাদ, হিন্দুত্ববাদী ভারতীয় সরকার নিয়ে গেছে এবং হিন্দুত্ববাদী এজেন্টদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে রেখে গেছে, সেটা যেন আমরা ছিনিয়ে আনতে পারি। 7ই নভেম্বর 1975-এর সেই ঘটনা দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা যেন আবার ভারতীয় বাহিনীকে পরাজিত করতে পারি, এটা হলো আমার দ্বিতীয় প্রত্যাশা। 3 নম্বর প্রত্যাশা জনগণকে নিয়ে, সেটা হলো শুধু রাষ্ট্রের স্বাধীনতা ফিরিয়ে আনলে হবে না, জনগণের লিবার্টি ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের জনগণের এখন লিবার্টি নাই, বাংলাদেশের প্রতিটি মানুষ এখন বন্দী। আপনি কথা বলতে পারবেন না, আপনি কারোর সাথে সামনাসামনি কথা বলতে পারবেন না, টেলিফোনে কথা বলার তো প্রশ্নই আসে না, সারাক্ষণ পথ পেতে আছে। আপনি রাস্তায় প্রতিবাদ করতে পারবেন না, অথচ আপনি বলবেন আপনি নাকি জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন, যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছে। তো জনগণের একটা মিছিল করার অধিকার নাই, রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর অধিকার নাই। তো এই যে লিবার্টি, এই লিবার্টিটা ফিরে আসুক জনগণের, এটা আমার একটা প্রত্যাশা। কারণ হচ্ছে যে আমি আবার যদি সেই 1971-এ ফিরে যাই, যে স্বাধীনতার ঘোষণায় একটা 3টে খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল, মূলনীতি। এখন তো নানা রকম মূলনীতি আপনারা শুনবেন, কিন্তু তখন মূলনীতি 3টে ছিল, তার মধ্যে একটাই আমি শুধু বলবো, হিউম্যান ডিগনিটি। 3টার মধ্যে একটা ছিল হিউম্যান ডিগনিটি। হিউম্যান ডিগনিটি মানে আমি যে মানুষ, আমি যে বাংলাদেশের নাগরিক, সেই সম্মানটা আমি যেন রাষ্ট্রের কাছ থেকে পাই। কথাটা খেয়াল করুন, বাংলাদেশের নাগরিক এবং মানুষ হিসেবে রাষ্ট্রের কাছ থেকে আমি যেন যথোপযুক্ত সম্মানটুকু পাই। সে আমি যাই হই, আমি একজন রিক্সা চালক হই, আমি একজন অফিসার হই, আমি একজন ব্যবসায়ী হই, আমার মতো আমি একজন রিটায়ার্ড বৃদ্ধ মানুষ হই, আমার সম্মানটুকু আমি যেন পাই। এই লিবার্টিটা যেন আমরা ফিরে পাই 2021 সালে। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা হবে যেখানে প্রতিটি মানুষ মাথা উঁচু করে গর্ব করে বলতে পারবে, হ্যাঁ আমি বাংলাদেশের নাগরিক, আমি বাঙালি মুসলমান। এই কথাটা বলা খুব গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলি আপনাদেরকে, বাঙালি মুসলমান এই কথাটা গর্বের সাথে আপনি যদি বলতে না পারেন, ততক্ষণ পর্যন্ত আপনার প্রকৃত স্বাধীনতা আসবে না, আপনার লিবার্টি আসবে না। ওই যে আপনি পুলিশের কথা বললেন, কুষ্টিয়ার এক এসপি, সে আলেমদের উদ্দেশ্যে কি বলেছে, কি ভাষায় কথা বলেছে, তো এটা তো সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে তার সেই বক্তব্য। তো এই এসপির এই সাহস কি করে হয়? তাহলে বাংলাদেশে যখন জনগণের শাসন আসবে, এই এসপির সাজাটা কি হওয়া উচিত, এটাও আমাদের চিন্তা করতে হবে। কাজেই আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালি মুসলমান, আমি নাগরিক, এই সম্মানটা রাষ্ট্রের কাছ থেকে আমি যেন পাই, এটাই আমার 2021 সালের প্রত্যাশা। জীবন, আপনাকে ধন্যবাদ। অর্থাৎ যারাই ক্ষমতার অপব্যবহার করছে, অতীতেও তারা তাদের প্রতিফল পেয়েছে, ভবিষ্যতেও পাবে। এখন হয়তো দাপট আছে, অনেক কথাই বলা যায়, কিন্তু আপনি তো, আমরা তো ওই ছবি দেখেছি না, ওই যে সিলেটের এসআই আকবরের, দেখেছি, কি নাটক, কি পিটিয়ে মানুষ মেরে ফেলছে, পরে সে ওই উপজাতিদের কার কাছে হাত জোর করেছিল জানেন? এগুলো ভারতীয় খাসিয়াদের কাছে, এবং তাদের কাছ থেকে পুলিশ ওকে টাকা দিয়ে কিনে নিয়ে এসছে, তাও জানেন তো? পুলিশ ধরে নাই ওকে, ভারতীয় খাসিয়ারা ধরেছে, ধরে আবার বিক্রি করে দিয়েছে, যেমন পণবন্দীদের বিক্রি করে, পণবন্দী বিক্রি করেছে। তো এদেরও পরিণতি তাই হবে, এই বেনজির ব্যবধান হচ্ছে মাসখানেকের ব্যবধানে সে যে খাসিয়াদের হাত পা ধরছে যে আমাকে তুলে দিও না, আমাদের মেরে ফেলবে বা আমাদের দিও না। সো পতন তো হবেই, তাই না? তখন ঠেকানো কেউ থাকবে না। তো জনাব মাহমুদুর রহমান, আপনাকে 2021 সালের নতুন বছরের শুভেচ্ছা। আপনি সুস্থ থাকুন, আপনি নিরাপদে থাকুন, এবং আপনার লেখালেখি আমরা দেখতে চাই, আপনার প্রচুর মানুষ আপনার কথা শুনতে চায়। আশা করি আপনি আমার আহ্বানে ভবিষ্যতেও সাড়া দেবেন। আমরা নিয়মিত বিরতিতে আমরা কথা বলবো। আপনার অনুষ্ঠানেই আসি, আর কোথাও তো যাই না আমি, আপনি তো জানেন। থ্যাংক ইউ মাহমুদ ভাই, ভালো থাকুন, আবার কথা হবে ইনশাল্লাহ।
সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দর্শক, আমরা কথা বলছিলাম মজলুম সম্পাদক, মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমানের সঙ্গে। কিছুই পজিটিভ হবে, বাংলাদেশে আমরা সবকিছুই পজিটিভ দেখতে পাবো। আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো, আমরা মত প্রকাশের অধিকার ফিরে পাবো, বাংলাদেশের মানুষ এই দুঃশাসন থেকে মুক্তি পাবে। দর্শক, আবারও